আজ আপনারা শুনছেন অডিফিলে প্রথমবার বাংলাতে ক্যারি জন বিসেফের লেখা আনফাক ইয়োরসেলফ, গেট আউট অফ ইউর হেড অ্যান্ড ইনটু ইউর লাইফ। চলুন শুরু করা যাক এই সুন্দর ছোট্ট বইটি। আপনিও কি আপনার জীবন নিয়ে বিরক্ত? আপনি কি মনে করেন যে আপনার জীবন দিন দিন খারাপ থেকে খারাপ হচ্ছে? আপনি কি মনে করেন জীবনে আরো ভালো কিছু হবে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই বইটি আপনার জন্য উপযুক্ত, কারণ এতে আপনি সেলফ টক সম্পর্কে এবং কিভাবে এটি আপনার জীবনকে প্রভাবিত করতে পারে তা শিখবেন। আপনি যখন নিজের সাথে কথা বলেন, তখন আপনি যেভাবে বিশ্বকে দেখেন তার উপর এটি একটি বড় এবং গভীর প্রভাব পড়ে। এটি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। আপনি এই বই থেকে শিখবেন যে আপনি শুধুমাত্র আপনার ইচ্ছার দ্বারা আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারেন, কারণ আপনার পরিস্থিতি আপনার পরিচয় নয়, কারণ পরিস্থিতি কখনোই একই থাকে না। আপনি শিখবেন যে নিশ্চয়তা বলে কিছু নেই। ঝুঁকি নেওয়াই একমাত্র বিকল্প যার উপর আপনার চিন্তা করা উচিত। আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারেন। আপনি কি আপনার জীবন পুনর্বিবেচনা করতে প্রস্তুত? তো চলুন এক এক করে শুরু করা যাক। প্রারম্ভে আমাদের সবার এই অভ্যাস আছে যে আমরা নিজেদের সাথে কথা বলি। আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে প্রায়শই যখন আমরা আমাদের চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকি, তখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি এবং তার উত্তর নিজেদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করি। এটা পাগলামির লক্ষণ নয়, একে বলে সেলফ টক। স্বকথন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। অর্থাৎ আপনি যখন নেতিবাচক স্বকথোপকথন করছেন, আপনি জিনিসগুলির নেতিবাচক দিকটি দেখছেন। যখন আপনার আত্মকথন ইতিবাচক হয়, তার মানে আপনি জীবন সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তা করছেন। আমরা প্রতিদিন নিজেদেরকে যা বলি তা আমাদের মেজাজকে প্রভাবিত করে। অনেক গবেষণায় দেখা গেছে যে আপনার আবেগগুলি আপনার চিন্তা করার পদ্ধতির উপর অনেকাংশে নির্ভর করে। অর্থাৎ নেতিবাচক জিনিস চিন্তা করার ফলে আমাদের অনুভূতিগুলিও নেতিবাচক হয়ে ওঠে এবং আমরা আগের থেকে খারাপ বোধ করতে শুরু করি। একইভাবে আমরা নিজেরাই নেতিবাচক চিন্তা করে আমাদের দুঃখ বাড়াই। এর একটি নিখুঁত উদাহরণ হল কঠিন কাজগুলো আমরা প্রায়শই পিছিয়ে রাখি। আপনি সেই কাজগুলি থেকে দূরে চলে যান কারণ আপনি সেগুলোকে খুব চ্যালেঞ্জিং মনে করেন এবং আপনার নেতিবাচক অনুভূতি সেই কাজটিকে আপনার জন্য এত বিরক্তিকর করে তোলে এবং আপনি সেই কাজটি করতে মোটেও পছন্দ করেন না। শেষ পর্যন্ত আপনি সেই কাজটি ছেড়েই দেন এবং তারপরে একটি অপরাধবোধ আপনাকে আরো বেশি বিরক্ত করতে শুরু করে। কিন্তু আপনি কি জানেন কত সহজে আপনি আপনার দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবেন? ধরুন আপনার বন্ধু অভিযোগ করছে যে জীবনে অনেক অসুবিধা এবং সমস্যা আছে, তাহলে কোথাও আপনি তার কথায় প্রভাবিত হয়ে তার মতো ভাবতে শুরু করবেন। জ্ঞাতসারে বা অজান্তে আপনিও জীবনকে আপনার বন্ধুর দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। আপনি অনুভব করবেন যে তাহলে পরিশ্রম করে লাভ কি, এবং আপনার এই ছোট্ট চিন্তাটি আপনার বাস্তবে পরিণত হবে। তবে চিন্তার কিছু নেই। আপনিও যদি নেতিবাচক স্বকথায় আসক্ত হয়ে থাকেন, তবে আপনার জন্য এখনো আশার রশ্মি রয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমাদের মস্তিষ্কের গঠন স্থির নয়। এই ধারণার নাম নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কের গঠনকে সত্যিই পরিবর্তন করতে পারে। যে কোনো নতুন জিনিস শেখা মস্তিষ্কের স্নায়ুপথ পরিবর্তন করতে পারে। এই পথগুলি আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আচরণ কেমন হবে তা নির্ধারণ করে। অতএব আপনি যদি ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তোলেন, তাহলে আপনারও মস্তিষ্ক ইতিবাচক চিন্তার জন্য একটি নতুন পথ তৈরি করবে এবং ধীরে ধীরে আপনি ইতিবাচক চিন্তা করতে অভ্যস্ত হয়ে উঠবেন। তাহলে দেখেছেন আমাদের মস্তিষ্ক কতটা শক্তিশালী।
এই কারণেই চিন্তার পরিবর্তনের সাথে আপনার ভিতরে ইতিবাচক স্ব-কথোপকথন গড়ে উঠতে পারে। একবার ভাবুন তো, আপনার নিজের সাথে করা প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে আপনার কেমন লাগবে? অবশ্যই আপনি হতাশ হবেন, তাই না? এই কারণেই আপনাকে আপনার স্ব-কথোপকথন পরিবর্তন করতে হবে এবং এখানেই আমাদের দৃঢ় আত্মকথন প্রয়োজন। দৃঢ় স্ব-কথন আপনাকে শুধুমাত্র বর্তমান মুহূর্তে ফোকাস করতে উৎসাহিত করবে। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি যে পদক্ষেপে নিতে চলেছেন তার উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে। ধরুন আপনি একটি নতুন চাকরি পেয়েছেন এবং আপনি খুব উত্তেজিত এই ভেবে যে আপনি অফিসের সবাইকে, বিশেষ করে আপনার বসকে প্রভাবিত করবেন। কিন্তু অতিরিক্ত উত্তেজনার কারণে আপনি এলোমেলো হয়ে যান। আপনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে আপনার হাতে থাকা সমস্ত কাগজপত্র ফেলে দিয়েছিলেন এবং আপনি বুঝতে পারেন যে কাজের প্রথম দিনেই আপনার ছাপ নষ্ট হয়ে গেছে। স্বয়ংক্রিয়ভাবে আপনার মন ভাববে, আমি খুব আনাড়ি। আমার বস সম্ভবত ভাববেন আমি বোকা। আপনার এই নেতিবাচক কথা আপনাকে অপরাধী বোধ করবে। আপনি যদি কাগজগুলি তুলতে নিচু হয়ে যান, আপনি আরো বেশি অপমানিত বোধ করবেন এবং ভাববেন, এই কাগজগুলি আবার পড়ে গেলে কি হবে? আমার ভাগ্য খারাপ। যখনই আপনার মনে নেতিবাচক চিন্তা আসবে এবং আপনি নিজেকে অভাগা ভাবতে শুরু করবেন, তখন থেকেই এই চিন্তা বাস্তবে রূপান্তরিত হবে। আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি সারাদিন অফিসে থাকবেন এই ভয়ে যে অন্য কোনো গণ্ডগোল হতে পারে এবং এতে আপনার সমস্ত শক্তি ব্যয় হয়ে যাবে। আপনি খারাপ মেজাজে বাড়ি ফিরবেন এবং আপনার মনে একটি ছাপ থাকবে যে কাজের প্রথম দিনটি খুব খারাপ ছিল। এখন একই পরিস্থিতিকে অন্যভাবে কল্পনা করা যাক। আপনার হাত থেকে কাগজ পড়ে গেল, কিন্তু আপনার মাথায় কোনো নেতিবাচক সেলফ টক আসেনি, বরং আপনি ইতিবাচক উপায়ে ভাবেন, কোনো সমস্যা নেই, কাগজটি পড়ে গেলে আমি তুলে নেব, এটি একটি ছোট জিনিস। আপনি মাথা নিচু করে কাগজ তুলে আপনার কাজ শুরু করুন। তার মানে আপনি এই ছোট ভুলটি সঙ্গে সঙ্গে সংশোধন করেছেন। আপনি এটিকে একটি বড় সমস্যা তৈরি করেননি এবং আপনার ভাবমূর্তিকে নষ্ট করেননি। আপনি ইতিবাচক স্ব-কথোপকথনের মাধ্যমে আপনার মেজাজ নষ্ট হওয়া থেকে রক্ষা করেছেন এবং অফিসের প্রথম দিনটি উপভোগ করেছেন। সুতরাং আপনি উভয় পরিস্থিতির মধ্যে পার্থক্য দেখেছেন। এটাকেই আমরা বলি পাওয়ার অফ সেলফ টক, এবং এটি একমাত্র উপায় যেখানে আপনি আপনার চিন্তাভাবনা এবং আপনার জীবনযাপনের উপায় পরিবর্তন করতে পারেন। আপনি একটি অকেজো কাজে আটকে আছেন। আপনি কি আপনার সম্পর্ক নিয়ে চিন্তিত? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে একটাই সমাধান আছে, ছাড়ুন, লেট ইট বি। অর্থাৎ যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছে তা ত্যাগ করতে শিখুন। আপনাকে বুঝতে হবে আপনার পরিস্থিতি আপনার সমস্যা নয়, সমস্যা আপনি নিজেই। আপনি জানেন যে আপনার জীবনের উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু আপনি নিজেও এই বিষয়ে অবগত নন। আপনি পরিস্থিতি নিয়ে কান্নাকাটি করেন, কিন্তু আপনি কি কখনো পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করেছেন? শুধু চিন্তা করেই কিছু হবে না, কিন্তু আপনি যে জীবন চান তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিটি পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেন যে আপনাকে এটি করতে হবে, তখন আপনাকে এটি করতেই হবে। তারপর সেই কাজ যতই কঠিন হোক না কেন, আপনি কি আপনার জীবন নিয়ে খুশি নন? যদি হ্যাঁ হয়, তবে এটি আপনার দোষ, কারণ আপনি নিজেই এমন অবস্থা বেছে নিয়েছেন যা আপনাকে অসুখী করে তুলছে। আপনি কি এমন পরিস্থিতিতে নিজেকে ফেলতে প্রস্তুত? এখন অজুহাত তৈরি করবেন না, অন্যকে দোষারোপ করবেন না। অন্যকে বা নিজেকে দোষারোপ করার অর্থ হল আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, অর্থাৎ আপনি এখনো দায়িত্ব নেননি। এর মানে হলো যে আপনি পরিচালক থাকাকালীন আপনি এখনো নিজেকে আপনার জীবনের অভিনেতা হিসেবে বিবেচনা করছেন না। আপনাকে একটি গাঁট ছাড়া বাঁধতে হবে যে আপনার জীবন আপনি ছাড়া অন্য কারো নিয়ন্ত্রণে থাকতে পারে না। আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি পায় তখনই যখন আপনি জানেন যে আপনি কেন কিছু কাজ করছেন এবং আপনি কেন কিছু কাজ করতে চান। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। আপনি যখন এই বিষয়ে অবগত হবেন, তখন আপনি নিজেকে সন্দেহ
বা কেন আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন, কেন আপনি একটি নতুন দক্ষতা শিখতে চান, আপনি কি সত্যি তার প্রতি আগ্রহী? এটি কি আপনার জীবনের মান উন্নত করবে, নাকি আপনি শুধু এই ভেবে শিখতে চান যে অন্য সবাই শিখছে তাই আমারও শিখতে হবে? আপনি যখন আপনার ইচ্ছার উদ্দেশ্য বুঝতে শুরু করবেন তখন আপনি ভবিষ্যৎ পরিষ্কারভাবে দেখতে পাবেন। আপনি কি আশা করবেন তা আপনি জানতে পারবেন এবং আপনি নিজের ওপর আরও বেশি ফোকাস করতে সক্ষম হবেন। ধরুন আপনি লেখালেখির ক্ষেত্রে যেতে চান, কিন্তু আপনি ভয় পাচ্ছেন যে আপনি সঠিকভাবে লিখতে জানেন না। তাই প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি একজন ভালো লেখক হতে প্রস্তুত? নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে আপনি আপনার নাগালের মধ্যে থাকা সমস্ত সম্ভাবনা দেখতে পাবেন। হ্যাঁ, আমি রাজি, এই বলে আপনি নিজের জীবনের দায়িত্ব নিচ্ছেন। একটি সমীক্ষা অনুসারে প্রতি 5 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন তাদের শৈশবে কোনো না কোনো আঘাতমূলক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। এই ভয়ানক অভিজ্ঞতা কখনো কখনো আমাদের ধ্বংসাত্মক অভ্যাসের ভিত্তি হয়ে দাঁড়ায়। ধ্বংসাত্মক অভ্যাস একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয়। গবেষণায় দেখা গেছে যে কোনো ধরনের শক এফেক্টের চিকিৎসা সম্ভব, তবে এটি খুব কঠিন যদি না রোগী নিজেই এর জন্য প্রস্তুত হন, যদি না সে নিজেকে সাহায্য করতে চায়। যদি রোগী প্রস্তুত থাকে তবে নিরাময় প্রক্রিয়া দ্রুত হয়ে যায় এবং কিছু লোকের জন্য কম ভীতিজনকও হয়। কিন্তু রোগী যদি অনিচ্ছুক হয়, মানে তার নিজের ইচ্ছা না থাকে, তবে কেউ কিছু করতে পারে না। থেরাপির উদ্দেশ্য জানা থাকলে তা আরও কার্যকর হয়। থেরাপিস্টরা হয়তো লক্ষ্য করেছেন যে রোগীরা তাদের চিকিৎসার উদ্দেশ্য বোঝেন তারা অন্যান্য রোগীদের তুলনায় অনেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কারো কাছ থেকে কিছু লুকোনো মনে হয় হৃদয়ের ওপর বোঝা। যেমন ধরুন আপনি একটি বিশাল বিনিয়োগের ঝুঁকি নিয়েছেন যা খুব বেশি লাভ করতে পারেনি। তাহলে আপনি ভাবতেই পারেন, আমি আমার স্ত্রীকে এই বিষয়ে বলবো না, সে খুব রাগ করবে। কিন্তু এই গোপনীয়তা আপনাকে রোজ অপরাধী বোধ করাবে। যাকে ভালোবাসেন তাদের কাছে সাহায্য চাইতে না পেলে লাভ কি? এটি আপনার সম্পর্কের ক্ষেত্রেও একটি পার্থক্য আনবে এবং তার উপরে আপনার মেজাজ খারাপ হবে। এমন পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার স্ত্রীকে সত্য বলতে প্রস্তুত? আমি কি কোনো গোপন বিষয় না রেখে জীবনযাপন করতে প্রস্তুত? তাই নিজেকে একটি সুখী এবং মুক্ত জীবনের জন্য প্রস্তুত করুন, কারণ সবাই ভালোভাবে জীবনযাপন করতে চায়। ধরুন আপনি আপনার কম্পিউটারের কাজ করছেন। আপনি খুব আগ্রহের সাথে কাজ করছেন কারণ আপনাকে একটি প্রকল্প শেষ করতে হবে, কিন্তু তারপর আপনার কম্পিউটার ক্র্যাশ করল। আপনি যখন আপনার প্রকল্পটি পরীক্ষা করেছেন, আপনি জানতে পেরেছেন যে সমস্ত ফাইল নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার করা সমস্ত কাজ মুছে ফেলা হয়েছে। তখন আপনি রাগে পাগল হয়ে যান আর আপনার মেজাজ বিগড়ে যায়, যার কারণে আপনার সারাদিন নষ্ট হয়ে যায়। আপনি আপনার কাজ সম্পর্কে চিন্তা করে আরো হতাশ হয়ে পড়েন। আপনার খিদাও মরে যায়। আপনি খারাপ মেজাজ নিয়ে বাড়িতে পৌঁছেছেন এবং আপনার পরিবারকে উপেক্ষা করছেন, কারণ আপনার সমস্ত ফোকাস আপনার প্রকল্পের ওপর। একটি নেতিবাচক চিন্তা বা অভিব্যক্তি কিভাবে আমাদের বিরক্ত করে তার এটি একটি ছোট উদাহরণ। এটা শুধু আমাদের ক্ষতি করে না, কিন্তু আমাদের সম্পর্ককেও প্রভাবিত করে। আপনি যদি এই আবেগগুলিকে নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে। আপনার সম্পর্ক বিষাক্ত, অর্থাৎ তিক্ততায় পূর্ণ হবে। আপনার পুরো চিন্তা বিষাক্ত হয়ে যাবে। বাস্তবতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়ে উঠবে। তাহলে আপনি কিভাবে এই নেতিবাচকতাকে আপনার জীবনে প্রবেশ করা বন্ধ করবেন? এটা মনে রাখবেন, আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কেউ নিশ্চয়ই এর থেকে খারাপ জীবনযাপন করছেই। অন্য কথায়, পৃথিবীতে আমাদের চেয়েও বেশি অস্থির ও অসুখী মানুষ আছে, যারা এত কষ্টের মধ্যেও সাহসের সঙ্গে জীবনযাপন করছে। এই মানুষগুলোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যদিও এটা কোনোভাবেই আমাদের সমস্যার সমাধান করতে পারে না। তবে হ্যাঁ,
এটি অবশ্যই আমাদের সাহস এবং আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার শক্তি দিতে পারে। আপনার ভালো মুহূর্তকে মনে রাখবেন, আপনার বিজয়গুলিকে উদযাপন করবেন। আপনার কি মনে আছে আপনি যে পুরস্কার জিতেছিলেন, বা আপনার প্রথম সন্তানের জন্মের সময় আপনি কতটা খুশি ছিলেন? আপনার কি মনে আছে আপনি যখন আপনার জীবনের প্রথম চাকরি বা বেতন পেয়েছিলেন, তখন আপনি কতটা গর্বিত বোধ করেছিলেন? এই ছোট মুহূর্তগুলি আপনার বিজয়ের মুহূর্ত। তবে আপনার ব্যর্থতাগুলিও ভুলে যাওয়া উচিত নয়। আপনি সম্ভবত সেই দিনগুলির কথা মনে করে দুঃখ পাবেন যখন কেউ আপনাকে সমর্থন করেনি, যখন আপনি একা ছিলেন, বা সেই বেদনাদায়ক ব্রেকআপ। মনে রাখবেন তখন আপনি কতটা দুঃখী এবং একাকী ছিলেন। এই সমস্ত অভিজ্ঞতা, জয় হোক বা পরাজয়, উভয়েরই আপনার উন্নতিতে সমান অবদান রয়েছে। তারপরও আপনি ভেবেছিলেন এই কষ্ট থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না, কিন্তু আপনি সেই সমস্যা থেকে বের হয়েছেন। ঠিক একটি ছবির মতো, আপনি যত পেছনে যাবেন ছবি তত পরিষ্কার দেখতে পাবেন। অবশ্যই আপনার সমস্ত বাস্তব এবং আপনার আবেগ সমানভাবে বৈধ, কিন্তু আমাদের লক্ষ্য হল জীবনকে ভিন্ন কোণ থেকে দেখা। নিজের সমস্যাকে একপাশে রেখে কিছু সময়ের জন্য অন্যের জীবনের দিকে মনোযোগ দিন। তাহলে বুঝবেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আমাদের থেকেও বড় সমস্যায় আটকে আছে, যে সমস্যাটা হয়তো আমাদের জন্য অনেক বড়। কে জানে অন্য কেউ হয়তো তার থেকেও বড় সমস্যায় ভুগছে। কিন্তু জীবনটা হাল ছেড়ে দেওয়ার নাম নয়। আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজতে পারি, অবশ্যই সময় লাগবে, কিন্তু অসম্ভব নয়। আমরা যদি কষ্ট পাই, অন্য মানুষও কষ্ট পায়, তাহলে কেন আমরা পূর্ণ সাহস ও উদ্যমকে আমাদের সমস্যার মোকাবেলা করি না? উদাহরণস্বরূপ, ধরুন অফিসের একজন সহকর্মীর সাথে আপনার কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে। আপনারা দুজনেই রাগান্বিত এবং কেউ মাথা নত করতে প্রস্তুত নয়। আপনি হতাশ এবং ক্লান্ত বোধ করেন, কারণ আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি সমাধান করতে চান, কিন্তু কোনোভাবে তা হচ্ছে না। তখনই আপনার মনে পড়ে বহু বছর আগে যখন আপনার বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল, আপনি নীরবে উঠে সেখান থেকে চলে গিয়েছিলেন। আপনি কিছু সময়ের জন্য একে অপরের সাথে কথা বলেননি, এবং 1 ঘন্টা পরে যখন আপনি এবং আপনার বন্ধুর রাগ শান্ত হয়, আপনি আবার স্বাভাবিক কথা বলা শুরু করেন। সহজভাবে আপনিও আপনার সহকর্মীর সামনে থেকে চলে যান, এবং সেও পরে তার ভুল বুঝতে পারে। এইভাবে রাগ ঠান্ডা হওয়ার সাথে সাথে আপনারা উভয়ই একটি সিদ্ধান্তে পৌঁছান। এই অভিজ্ঞতা আপনার বর্তমান সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অতীত অভিজ্ঞতা আপনাকে আপনার জীবন পরিচালনা করতে সাহায্য করে। এটি জিনিসগুলির একটি দৃষ্টিকোণ দেয়। কোনো একটি সমস্যার কারণে আপনার বৃদ্ধি বন্ধ হতে পারে না। প্রতিটি বাধা যা আপনি অতিক্রম করেন, সেগুলো আপনাকে আরও শক্তিশালী করে তোলে। তাই এখন একটি গভীর শ্বাস নিন, কারণ আপনি এই পাঠের অর্থ বুঝতে পেরেছেন। মানুষের জন্ম অনিশ্চয়তার জন্য। ভবিষ্যতে ঘটে যাওয়া ঘটনাগুলো যাতে আমরা আগে থেকে জানতে পারি, সেই জন্যই আমাদের প্রচেষ্টা। পরবর্তীতে কি ঘটবে বা ঘটতে চলেছে তা জানা সর্বদা নিরাপদ। উদাহরণস্বরূপ, আগামীকাল বৃষ্টি হবে জেনে আমরা ছাতা নিয়ে সঙ্গে করে নিই, কিন্তু নিশ্চয়তা আমাদের বৃদ্ধিকে বাধা দেয়। যা নির্দিষ্ট তা স্থির, এবং যা স্থির তা পরিবর্তন করা যায় না। আপনি যদি নতুন উপায়গুলি অন্বেষণ না করেন, আপনি এগিয়ে যেতে পারবেন না। আমরা যখন গণিতের সমস্যা সমাধান করার চেষ্টা করি, তখন ঠিক তেমনিই হয়। আমরা একই পদ্ধতি বারবার ব্যবহার করি এবং বারবার ভুল উত্তর পাই, এবং আমরা হতাশ হই। কিন্তু আপনি কি একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করার কথা বিবেচনা করেছেন? হয়তো আপনার অন্য কোনো সূত্র ব্যবহার করা উচিত। নিশ্চয়তা এবং সাফল্য একে অপরের বিপরীত। যেখানে অনিশ্চয়তা, যেখানে ঝুঁকি, সেইখানেই সফলতা। অনিশ্চয়তা হলো সেই জায়গা যেখানে নতুন জিনিস অন্বেষণ করা হয়। পেটানো পথে হাঁটা সহজ, আমাদের পায়ের সেই পথগুলি খুঁজতে হয় না। তারা স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর ওপর দিয়ে হেঁটে যায়, কিন্তু তারা আপনাকে কোনো নতুন গন্তব্যে নিয়ে যায় না। সত্য যে জীবনে কিছুই নিশ্চিত নয়। জীবনের অপর নাম
অনিশ্চয়তা। অনেক যত্ন নেওয়ার পরেও কিছু ভুল হতে পারে। আপনি সম্ভবত সফল ব্যক্তিদের দেখে মনে করবেন যে তাদের জীবন খুব সহজ। আপনি হয়তো ভাবছেন যে আপনি কখনোই তাদের মতো হতে পারবেন না। কিন্তু বাস্তবে যিনি আজ সফল, একসময় নিজের ওপরও সন্দেহ ছিল। এমনকি তিনি জানতেন না তার পরবর্তী পদক্ষেপ কি হবে। কিন্তু এই অনিশ্চয়তাই, এই আনসার্টিনিটি কি তাদের আটকে রাখতে পারে? কোনোভাবেই না। তিনি হাল ছেড়ে দেননি, তিনি এগিয়ে যেতে থাকেন এবং অবশেষে তিনি যা চেয়েছিলেন তা অর্জন করেছিলেন। অতএব অনিশ্চয়তার সাথে বেঁচে থাকার অর্থ এই নয় যে আপনি সবকিছু সুযোগের ওপর ছেড়ে দেবেন। তবে এর মানে হলো যে আপনি ঝুঁকি নিতে এবং যে কোনো ধরনের পরিবর্তনকে ভয় পান না। আপনি ব্যর্থ হতে পারেন এবং আপনি সফলও হতে পারেন। মানে আপনার স্বপ্নগুলি কেবল অনিশ্চয়তার মধ্যেই সম্ভব হতে পারে। আপনার শুধু চেষ্টা করার সাহস থাকতে হবে। কলেজে আপনার সেই ক্রাশের কথা মনে আছে? আপনি কি এখনো ভাবেন যে আমি যদি তার সাথে একবার কথা বলতে পারতাম? আপনি কি এখনো এটির জন্য অনুশোচনা করছেন? বা সম্ভবত আপনি চেষ্টা করতে চেয়েছিলেন কিন্তু ভয় পেয়েছিলেন। কিন্তু বাস্তবতা হলো আপনি জানতেন না তাদের প্রতিক্রিয়া কি হবে। হ্যাঁ, হয়তো আপনাকে না বলতো, কিন্তু কে জানে তাদের দিক থেকেও হ্যাঁ হতে পারত। কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না তার হৃদয়ে কি ছিল, কারণ আপনি চেষ্টাও করেননি। আপনার একটি সাধারণ হ্যালো একটি সুন্দর সম্পর্কে পরিণত হতে পারে, বা প্রেম না হলেও আজ অন্তত আপনি ভালো বন্ধু হতে পারতেন। যারা ঝুঁকি নেয় তারা মুদ্রার অন্য দিকটিও দেখতে পায়। আপনি যদি জীবনকে আরো সুন্দর, রোমাঞ্চকর এবং রোমাঞ্চের সাথে ভরিয়ে তুলতে চান, তবে আপনাকে ঝুঁকি নিতে জানতেই হবে। ঝুঁকি গ্রহণকারীরা তাদের জীবনকে অনেক স্মৃতিতে যুক্ত করে, এমন স্মৃতি যা তাদের কাঁদায় এবং পরে হাসায়। তাই একটু চিন্তামুক্ত থাকুন এবং নির্দ্বিধায় জীবনকে উপভোগ করুন। উপসংহার: এই সারাংশে আপনি সেলফ টক সম্পর্কে জেনেছেন। সবসময় নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করা আমাদের নেতিবাচক করে তোলে। নেতিবাচক মনোভাবের সাথে আমরা জিনিসগুলির ইতিবাচক দিকটি দেখতে পারি না, আমরা কেবল তাদের খারাপ দিকটিই দেখি। নেতিবাচক চিন্তাভাবনা এড়াতে আপনার আত্মকথন দৃঢ় হতে হবে, মানে সেলফ টক, সেলফ রিয়েলাইজেশন। দৃঢ় সেলফ টক আমাদের বর্তমান মুহূর্তে ফোকাস করতে শেখায়